হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ক্লাস চলছিল, যেখানে আমরা কম্পিউটার নেটওয়ার্ক এই ইউনিটটা করাচ্ছিলাম। এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টারই হয়ে গেছে। লাস্ট ভিডিওগুলোই আমি তোমাদেরকে এই রেফারেন্স মডেল সম্পর্কে পড়িয়েছিলাম, অর্থাৎ ওএসআই মডেল সম্পর্কে। একটা চ্যাপ্টারই বাকি আছে, সেটা হলো ইন্ট্রোডাকশন টু ওয়েব সার্ভিসেস। মানে আমরা অনলাইনে গিয়ে যেসব সার্ভিসেসগুলো পেয়ে থাকি সেইগুলো সম্পর্কে এখানে জানতে পারবে। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হলো ইন্ট্রোডাকশন টু ওয়েব সার্ভিসেস, মানে ওয়েব সার্ভিসেস সম্পর্কে একটা ব্রিফ ধারণা। দেখো, সবার ফার্স্টে যেটা আসে সেটাও ডাব্লিউ। কি এটা? এর আগেও তোমরা ডাব্লিউ সম্পর্কে জেনেছো। ডাব্লিউ এই নামটার মাধ্যমে তোমরা ধরতে পারো ইন্টারনেটে যত ধরনের কাজ করছো, কোথায় গিয়ে করছো? এই ডাব্লিউর মাধ্যমে। ডাব্লিউ ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে সারা পৃথিবী জুড়ে যে ওয়েব ছড়ানো আছে সেটাই হলো ডাব্লিউ। কে এটা তৈরি করেছিলেন? 1990 সালে টিম বার্নস-লি তিনি এটা তৈরি করেছিলেন। প্রকৃতপক্ষে যে ইন্টারনেট ব্যবহার করছো সেই ইন্টারনেটটাই হলো এই ডাব্লিউ। পরের প্রশ্নে বলা হচ্ছে ডাব্লিউ এর সুবিধা কি? প্রধান সুবিধা, আমরা যে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি, পৃথিবীতে প্রচুর কম্পিউটার আছে, কোটি কোটি কম্পিউটার আছে, একে অপরের মধ্যে ডেটা ট্রান্সফার করতে পারছে, ডেটা সাবমিট করতে পারছে, ডেটা অ্যাক্সেস করতে পারছে। কার মাধ্যমে? এই ডাব্লিউ বা ডাব্লিউ এর মাধ্যমে। এছাড়া ওয়েব ডকুমেন্টের একটি লিঙ্কে ক্লিক করে অন্য লিঙ্ক খুলে নেওয়া, এটা কার মাধ্যমে করতে পারছি? এর মাধ্যমে কিন্তু করতে পারছি। ওয়েব পেজে মাল্টিমিডিয়া, যেমন সেটা কোনো ছবি হতে পারে, কোনো গ্রাফিক হতে পারে, কোনো শব্দ হতে পারে, যাই হোক না কেন, সমস্ত কিছু আমরা অ্যাক্সেস করতে পারছি কার মাধ্যমে? এই ডাব্লিউ এর মাধ্যমে। এরপরে আসে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি বা HTML কি? এর আগে তোমাদের যখন প্রোটোকলের চ্যাপ্টারটা আমি করিয়েছিলাম, ওখানে তোমাদেরকে দুটো জিনিস সম্পর্কে বলেছিলাম। একটা হলো HTTP আর HTTPS। কেন? ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য। এই যে HTTP বা HTTPS বা ডাব্লিউ, এখানে যত ধরনের ওয়েবসাইট আছে, তোমরা সরকারি ওয়েবসাইটে গিয়ে নানা ধরনের কাজ করো, লাইক তোমাদের মাধ্যমিকের রেজাল্ট তোমরা মাধ্যমিকে যখন তোমাদের পরীক্ষা শেষ হবে, পরীক্ষার পরে যে রেজাল্টটা বেরোবে সেটাও তো কোনো ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে। ইভেন তোমাদের সিলেবাসগুলো, স্টাডি ম্যাটেরিয়ালগুলো যাই হোক না কেন, কোনো ওয়েবসাইটে যাচ্ছ, যেমন ইউটিউব, ফেসবুক, সব কি একটা ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটগুলো যেই পার্টিকুলার মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লেখা হয়, সেটাই কি? এই HTML। তোমাদের যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের এই HTML-টা নেই, কিন্তু অ্যাপ্লিকেশনদের কিন্তু এই HTML-টা করতে হবে, কারণ তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আমি রেকমেন্ড করব, যদি অ্যাপ্লিকেশন স্টুডেন্টদের কাছে টাইম থাকে, তো এই HTML-টা কিন্তু ভালো করে নিও, কারণ তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা নতুন কিছু জানতে পারবে তোমরা। HTML এর সম্পূর্ণ নাম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি তৈরি করে? কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করি। যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে এটা পড়তে হবে না, কারণ তোমাদের সিলেবাসে নেই, কিন্তু অ্যাপ্লিকেশনদের কিন্তু এটা পড়তে হবে, ভালো করে প্র্যাকটিসও করতে হবে, কারণ এটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল করতে দেওয়া হবে। এবার যখন এই প্র্যাকটিক্যালের ক্লাসগুলো করাবো, এরপরে তোমাদেরকে বলে দেবো কি করে তোমরা প্র্যাকটিক্যাল করতে পারবে। এটি এমন একটি ভাষা যা ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা হয়, যেটা একটু আগে বললাম। টিম বার্নার্স-লি যিনি তৈরি করেছিলেন ডাব্লিউ, তিনি কিন্তু এই নানা ধরনের ওয়েবসাইটকে ডেভেলপ করার জন্য, যার মাধ্যমে আমরা এই ডাব্লিউকে অ্যাক্সেস করতে পারবো, তিনি এই HTML এর কিন্তু প্রবর্তন করেছিলেন, যাতে আমরা ওয়েবসাইট তৈরি করে সেগুলোকে ব্যবহার করতে পারি। HTML দ্বারা তৈরি যেসব ওয়েবসাইটগুলো হয় সেগুলো অনেকটা টেক্সট ডকুমেন্টের মতো হয়, যার মাধ্যমে আগেকার দিনে ছবি সেট করা না গেলেও বর্তমান যুগে কিন্তু ছবি, ভিডিও সবকিছুই সেট করা যায়। তোমরা বহু ওয়েবসাইটে ঘুরে এসো, তোমরা দেখেছো। এগুলো ব্যবহার করার জন্য কিন্তু আমাদের কোনো একটা স্পেসিফিক ব্রাউজারের প্রয়োজন হয়, সেটা ক্রোম হোক, ফায়ারফক্স হোক, মজিলা হোক। তোমাদের মোবাইলেও নিজস্ব কোনো ব্রাউজার আছে, যে স্যামসাং এর মোবাইল ইউজ করবে স্যামসাং এর ব্রাউজার আছে, ভিভোর হলে ভিভো, যেটাই হোক না কেন। তো একটা ব্রাউজারের প্রয়োজন হয় এই HTML এ তৈরি কোনো ওয়েবসাইটকে দেখতে গেলে। এরপরে আসে কি? XML। HTML যেরকম কোনো ওয়েবসাইটকে শো করতে সাহায্য করে, XML এর মাধ্যমে আমরা কিছুটা একটা ডেটা ট্রান্সমিট করতে বা ডেটা প্রেরণের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। XML এর সম্পূর্ণ নাম হলো এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি এমন একটি স্ট্যান্ডার্ড বা নিয়ম যাতে ডেটা বা তথ্য গঠন সংগঠন করা সম্ভব। এটি তথ্যের উপাদান, মানে যেসব এলিমেন্টগুলো হয়, এবং শ্রেণীবিন্যাস সংজ্ঞায়িত করতে ট্যাগ ব্যবহার করে। এবার এই ট্যাগ কি? যখন তোমরা HTML পড়বে আরো ভালো করে বুঝতে পারবে। ট্যাগ মানে বলতে পারো কিছু বৈশিষ্ট্য, যার মাধ্যমে আমরা ওই XML ফাইল বা HTML ফাইলগুলোকে ভালো করে বোঝাতে পারবো। যেমন কারো ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, বা কে ইনফরমেশন দিচ্ছে, রিসিভারকে, সেন্ডারকে, মেসেজ কোনটা, এগুলো কি? এগুলো সবই একটা ট্যাগ। এটা ডেটা সংরক্ষণ এবং পরিচালন করতে পারে। যেখানে আমরা HTML এ জেনেছিলাম কি ওয়েবসাইট তৈরি করে, কি করে? কোনো ডেটাকে সংরক্ষণ করে এবং সেটাকে পরিচালন করে।
এক্সএমএল এর বৈশিষ্ট্য কি কি? অনেক বৈশিষ্ট্য আছে। মানে হলো কোনো ডেটার গঠন বা বিষয়বস্তু সম্পর্কে তথ্য। এক্সএমএল দেখতে ট্রি আকারের মতো হয়। এই ট্রি আকারের ওপরে সবার উপরে যেটা থাকে সেটাকে মেইন বলে বা রুট বলে, আর তার নিচে যেগুলো থাকে সেগুলোকে সাব রুট বলে বা চাইল্ড বলে। মেইন যেটা কাঠামো সেটাকে বলে এলিমেন্ট, তার নিচে যেগুলো থাকে সেগুলোকে বলে সাব এলিমেন্ট। এক্সএমএল যে কোনো ডিভাইস, অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশনে ব্যবহার করা সম্ভব। এটি কোনো একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার জন্য নির্দিষ্ট নয়, যে কোনো ক্ষেত্রে এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এক্সএমএল ব্যবহারকারীদের তাদের নিজস্ব উপাদান এবং গুণাবলী যেগুলো, অ্যাট্রিবিউট যেগুলো, সেগুলো কিন্তু সংজ্ঞায়িত করার একটা সুযোগ দেয়। এক্সএমএল ইউনিকোড সাপোর্ট করে, যাতে পৃথিবীর সমস্ত ধরনের ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে এক্সএমএল এর সঙ্গে ইন্টিগ্রেটেড করা যায়। তোমরা ইউনিকোড কোথায় পড়েছিলে? ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই ইউনিকোড সম্পর্কে তোমরা জেনেছিলে। এছাড়া এক্সএমএল সর্বদা একটিমাত্র রুট নোড বা রুট এলিমেন্ট থাকে, প্রধান এলিমেন্ট একটাই থাকে। এক্সএমএল ডকুমেন্ট কিন্তু কেস সেন্সিটিভ হয়, এটা মাথায় রাখবে। যেখানে ছোট হাতের নোট এবং বড় হাতে এরকম নোট দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস বোঝায়। যে এছাড়াও এক্সএমএল হোয়াইট স্পেস সংরক্ষণ করতে পারে, এইচটিএমএল কিন্তু এটা পারে না। এক্সএমএল এর প্রধান ব্যবহার কি কি? কোথায় কোথায় এটা ব্যবহার করা হয়? যে কোনো ধরনের ডেটা এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা এক্সএমএল ব্যবহার করতে পারি। এছাড়া কোনো ধরনের অ্যাপ্লিকেশন এবং সিস্টেমের জন্য কনফিগারেশন ফাইল দরকার হলে এই এক্সএমএল এর মাধ্যমে কিন্তু সেটা আমরা সংরক্ষণ করতে পারি। এরপরে ওয়েব পরিষেবার মাধ্যমে আদান প্রদান করা ডেটার গঠন সংজ্ঞায়িত করতে পারি। কার মাধ্যমে? এই এক্সএমএল এর মাধ্যমে। যেসব ওয়েব পরিষেবাগুলো আমরা এরপরে জানতে পারবো, আরো কিছু আছে, সেখান থেকে যেসব ডেটা আদান প্রদান হচ্ছে সেগুলো কার মাধ্যমে সংজ্ঞায়িত হচ্ছে? সেগুলো কিন্তু এই এক্সএমএল এর মাধ্যমে সংজ্ঞায়িত হচ্ছে। এক্সএমএল এর উপাদানগুলি কি কি? এবার এক্সএমএল এর উপাদান আমাদের জানতে হবে। সবার ফার্স্ট আছে উপাদান বা এলিমেন্ট। এলিমেন্ট কি? এলিমেন্ট মানে কোনো একটা ট্যাগ, সেটা নেম হতে পারে, সেটা কোনো রিসিভার হতে পারে, সেটা কোনো সেন্ডার হতে পারে, সেটা কোনো মেসেজ হতে পারে, যাই হোক কোনো একটা বিষয়কেই বলা হচ্ছে কি এলিমেন্ট। কি বিষয়? সেটা হলো ট্যাগ। তারপর আসে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে এই যে এলিমেন্টটা তোমরা জানতে পারলে, এই এলিমেন্টের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। যেমন এলিমেন্ট, অ্যাট্রিবিউট এখানে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো কিন্তু এইচটিএমএল এর ক্ষেত্রেও আছে। যেহেতু এইচটিএমএল তোমাদের একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে, তাই দেখো এইচটিএমএল এর ব্যাপারে তোমাদের কোনো বইয়ের ডিটেলে কোনো কোথাও দেয়া নেই, তাই আমি এই মুহূর্তে এখানে ডিটেলে পড়াচ্ছিও না। তারপরে পাঠ্য বিষয়বস্তু বা টেক্সট কন্টেন্ট। আমরা এই যে এক্সএমএল লিখবো, লেখার মধ্যে আমরা অনেক নাম ব্যবহার করব, জায়গার নাম ব্যবহার করবো, কিছু মেসেজ ব্যবহার করবো, সেগুলো কি টেক্সট? তো এগুলোই কি? এগুলোই হলো টেক্সট কন্টেন্ট, যেগুলো এক্সএমএল লিখতে ব্যবহার করা হয়। এগুলো কোনো ট্যাগ হয় না, কোনো ধরনের এলিমেন্ট হয় না, বা কোনো অ্যাট্রিবিউট হয় না। তারপরে নেম স্পেস। নেম স্পেস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা এক্সএমএল এ থাকে কিন্তু এইচটিএমএল এ থাকে না। পার্থক্যের ক্ষেত্রে তোমরা জানতে পারবে। নেম স্পেস কি করে? আমরা অনেক ধরনের নাম ব্যবহার করব এই এক্সএমএল তৈরি করার জন্য। যদিও তোমাদের এগুলো প্র্যাকটিক্যাল নেই, কিন্তু ব্যবহার করা হয়। সেই নামগুলোর মধ্যে একে অপরের সঙ্গে যাতে কনফ্লিক্ট না হয়, তার জন্য এই নেম স্পেস জিনিসটা ব্যবহার করা হয়। এবার একটা এক্সএমএল এ কি বলা হয়েছে, একটা সাধারণ উদাহরণ দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে। এই জিনিসটা করা হলে তোমরা ভালো করে এক্সএমএল সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাবে। সবার ফার্স্টে এক্সএমএল এর উদাহরণ। সবার আগে এক্সএমএল লিখতে হবে, সেটা ভার্সন লিখতে হবে। তারপরে দেখো নোট, তারপরে টু, রজন, আবার দেখো এখানে টু। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। দেখো এখানে টু লেখা রয়েছে একটা তোমার গ্রেটার দ্যান এর লেস দ্যান এর মধ্যে, এখানে গিয়ে টু লেখা হয়েছে কিন্তু একটা কি এরকম স্ল্যাশ চিহ্ন। এটার মানে কি? এটা একটা ক্লোজিং ট্যাগ। কোনো ট্যাগ যখন শুরু হয় সেটাকে ক্লোজও করতে হয়। দেখো এখানে ক্লোজ করা রয়েছে তার মাধ্যমে। দেখো এখানে ফর্ম, তার একটা নাম দেওয়া রয়েছে, আবার এখানে ফর্ম লেখা রয়েছে কিন্তু ক্লোজিং ট্যাগ হিসাবে। তারপরে মেসেজ কি? মেসেজ পাঠানো হচ্ছে কাকে? সঞ্জয়কে। দেখো এখানে মেসেজটা লেখা রয়েছে, তারপরে কি আবার ক্লোজিং ট্যাগের মাধ্যমে বোঝানো হয়েছে যে এটা ক্লোজ, এই অবধি, এরপর আর কিছু নেই। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা যেটা নোট শুরু করেছিলাম এটা শেষ। এই নোটটা কি? আমরা জেনেছিলাম এক্সএমএল এ একটা করে রুট এলিমেন্ট থাকে, এই নোটটা হলো তার রুট এলিমেন্ট। এছাড়া এগুলো এগুলো হলো চাইল্ড এলিমেন্ট। এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই। সবার আগে দেখো ব্যাখ্যা লেখা রয়েছে এক্সএমএল ঘোষণা। এর মাধ্যমে কি করা হয়? এই এক্সএমএলটা এখানে হবে না, ওকে, কোডটা অ্যাকচুয়াল হবে এটা, ঠিক আছে। এক্সএমএল ঘোষণা। এক্সএমএল ঘোষণা মানে এই যে প্রথম যে লাইনটা লেখা হয়েছে এর মাধ্যমে বোঝানো হয়েছে যে আমি এক্সএমএল ডকুমেন্ট তৈরি করছি। আর এই যে ভার্সন লেখা রয়েছে এটার মাধ্যমে বোঝানো হচ্ছে কোনো কম্পিউটারকে যে হ্যাঁ, এই এক্সএমএল ফাইলের এই পার্টিকুলার ভার্সনে আমরা কাজ করছি। তারপরে রুট এলিমেন্ট। আমরা জানি যে এক্সএমএল এর ক্ষেত্রে একটাই মাত্র রুট এলিমেন্ট হয়। এই যে কোডটা লেখা রয়েছে এই কোডের মধ্যে রুট এলিমেন্ট কোনটা? নোট। এই নোট কি করছে? পুরো এক্সএমএল এর যেই কোডগুলো আছে সমস্ত কোডগুলোকে ধারণ করছে। যেমন দেখো এই যে এই নোটের এখানে শুরু এই শেষ, এর মধ্যেই এতটা কোড দেখো ধারণ করেছে কি এই রুট এলিমেন্টটা। তারপরে চাইল্ড এলিমেন্ট। রুট এলিমেন্টের মধ্যে যেই এলিমেন্টগুলো থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় চাইল্ড এলিমেন্ট।
রুট এলিমেন্টকে নোটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো চাইল্ড এলিমেন্ট। নোটের মধ্যে কে আছে? টু আছে, ফর্ম আছে, মেসেজ আছে, তাই কি এগুলো হলো চাইল্ড এলিমেন্ট। তাই দেখো টু, ফর্ম, মেসেজ এগুলো কি? এগুলো সবই হলো চাইল্ড এলিমেন্ট। এর মধ্যে এদের নিজস্ব কাজকর্ম দেওয়া আছে। টুর মধ্যে যেমন একজন প্রাপকের নাম দেওয়া, ফর্ম প্রেরকের নাম দেওয়া আছে, মেসেজের মধ্যে বার্তাটা কি সেগুলোকে স্টোর করানো আছে। তারপর আছে কি ট্যাগ। ট্যাগ মানে কি? এই যে কাজগুলো আমরা করছি সেটাই হলো একটা ট্যাগ। যেমন এই যে টু দিয়ে শুরু করা হয়েছে, টু এখানে শেষ করা হয়েছে, এই যে শুরু আর শেষ নিয়ে যে কাজটা হয়েছে টোটালটা, সেটাই হলো একটা ট্যাগ। এই একটা পুরো ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ করা, মানে যেখানে শুরু আছে শেষ আছে তার মধ্যে কিছু ইনফরমেশন আছে। তারপরে পাঠ্য বিষয়বস্তু বা টেক্সট কন্টেন্ট যেগুলো আমরা লিখছি, দেখো রজন লেখা, সঞ্জয় লেখা, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে হ্যালো, হাউ আর ইউ, এগুলো কি? এগুলো সবই হলো টেক্সট কন্টেন্ট, যেগুলো আমরা কোনো মেসেজ, কোনো প্রাপকের নাম, কোনো প্রেরকের নাম স্টোর করা হয়েছে। এই হলো কি? এই হলো পুরো এক্সএমএল এর একটা কন্টেন্ট। তোমাদের এতটুকুই পরীক্ষায় আসবে, হয়তো তোমাদের দিয়ে দিতে পারে এরকম একটা এক্সাম্পল দিয়ে দিল, বলে এটা সম্পর্কে ব্যাখ্যা করে বোঝাও। বা তোমাদের ডাইরেক্টলি এরকমই প্রশ্ন দিয়ে দিল, বলা হলো যে এক্সএমএল সম্পর্কে একটা উদাহরণ দাও আর সেটাকে ব্যাখ্যা করো, এরকম ভাবে তোমরা লিখে দিতে পারো। এর দিয়ে কমপ্লেক্সিটি তোমাদের কিন্তু সিলেবাসে নেই। এইবার প্রশ্ন আসছে এইচটিএমএল আর এক্সএমএল এর মধ্যে পার্থক্য কি? দুটোই মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু দুটো দুই কারণে ব্যবহার করা হয়। মূল উদ্দেশ্য, যেখানে আমরা এইচটিএমএল এ জেনেছিলাম এটা কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে কাজে লাগে, সেখানে এক্সএমএল কি? এর মেন লক্ষ্যই থাকে হলো ডেটা। ডেটা কিভাবে সংরক্ষিত হবে, পরিচালিত হবে, এটাই এক্সএমএল দেখে। তারপরে আসে ট্যাগ। ট্যাগটা মানে কি? ট্যাগ মানে যার মধ্যে আমরা কোনো ধরনের কাজ করছি। এইচটিএমএল এর ক্ষেত্রে ট্যাগ কিন্তু সুনির্দিষ্ট, মানে আগে থেকেই ট্যাগ তৈরি করা হয়েছে। এইচটিএমএল প্রোগ্রামটা যারা ডেভেলপ করছে তারা অলরেডি ট্যাগ বানিয়ে রেখে দিয়েছে, সেগুলো ব্যবহার করে আমাদের ওয়েবসাইট বানাতে হবে। এক্সএমএল এর ক্ষেত্রে কিন্তু একজন ব্যবহারকারী তার ইচ্ছা মতো ট্যাগ তৈরি করতে পারে। কেস সংবেদনশীলতা আমরা আগে জেনেছিলাম, এক্সএমএল এর ক্ষেত্রে কিন্তু কেস সেন্সিটিভ। এটা যদি আমরা ছোট হাতের লিখি, বড় হাতের লিখি, সেক্ষেত্রে কিন্তু দুটোর মিনিং আলাদা, তাই এটা কেস সেন্সিটিভ। কিন্তু এইচটিএমএল কিন্তু ডাইরেক্টলি কেস সেন্সিটিভ হয় না। আসে ব্যবহার। এইচটিএমএল কে আমরা ডেটা উপস্থাপনা করার জন্য, মানে প্রেজেন্ট করার জন্য আমরা ব্যবহার করি। এটা কি হয়? স্থির টাইপের হয়, যেটা একবার তৈরি করবো ব্যাস ওটাই থাকলো। কিন্তু এক্সএমএল কিন্তু কোনো ডেটা পাঠানো, পরিচালনা করার জন্য হয়। এটা কিন্তু গতিশীল হয়, সেটা প্রতি সময়, প্রতি সেকেন্ডে চেঞ্জ হতে থাকে। তারপরে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস সংরক্ষণ করে না কে? এইচটিএমএল। কিন্তু এক্সএমএল কিন্তু হোয়াইট স্পেস সংরক্ষণ করে, বৈশিষ্ট্যতেই আমরা জেনেছিলাম। তারপর লাস্টে নেমস্কেপ। এইচটিএমএল কোনো ধরনের নেমস্কেপ সাপোর্ট করে না, কিন্তু এক্সএমএল কিন্তু নেমস্কেপ সাপোর্ট করে। কেন নেমস্কেপ সাপোর্ট করে? যাতে নাম জড়িত কোনো কারণে কোনো কনফ্লিক্ট সৃষ্টি না হয়। এই হলো এইচটিএমএল আর এক্সএমএল এর মধ্যে পার্থক্য। তো আমি এরপরে আর এগোচ্ছি না, আজকের ভিডিওটা আমি এই অবধি স্থগিত করছি। পরের ভিডিওতে আমি বাকি যে ওয়েব সার্ভিসগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বোঝাবো। আজকের এই ভিডিওতে তোমাদের কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।